শুরু হচ্ছে আজকের গল্প প্রেমিকা। কলমে রিমা বিশ্বাস। শপিং মলের বিল কাউন্টারে বারকোড স্ক্যানার দিয়ে দাম বসাচ্ছিল রৌনক। 4টে কুর্তি, একটা জিন্স প্যাকেটে পুরে সামনে এগিয়ে দিল। কার্ড নাকি ক্যাশ ম্যাম? সামনে দাঁড়ানো অল্প বয়সী মেয়েটি তখন পার্স হাতড়াচ্ছে। আমার মোবাইল? চোখ মুখ কাদো কাদো হয়ে গেছে। আমার মোবাইল পাচ্ছি না, রৌনক বলল। লাস্ট কোথায় ইউজ করেছিলেন? মনে করতে পারছি না। যেখানে যেখানে গেছেন সেসব জায়গাগুলো একবার চেক করে আসুন। আমি দোতলায় আপনাদের ফিমেল সেকশনে গিয়েছিলাম, ওখানে একবার দেখে আসুন। মেয়েটি একরকম ছুটি লাগালো। পেছনে একটা ছেলে দাঁড়িয়েছিল, তার হাতের প্যাকেট নিয়ে বারকোড স্ক্যানারে দাম পড়ল রৌনক। কার্ড না ক্যাশ স্যার? কার্ড, বলল ছেলেটা। ছেলেটা চলে যেতে কাউন্টার ফাঁকাই হয়ে গেল। দুপুরের সময় এখন খুব একটা ভিড় হয় না, এই সময়টা লাঞ্চ সেরে নেয় স্টাফরা। রৌনক কাউন্টার থেকে বেরিয়ে এলো, দেখছে নন্দিনী এদিকে আসছে। শপিং মলে চাকরি নেওয়ার পর থেকে প্রায় বছরখানেক হলো নন্দিনীর সঙ্গে পরিচয়। সেলসের ডিপার্টমেন্টে আছে। খুব পরিশ্রমী মেয়েটা, দেখতে মিষ্টি, গোলগাল ফর্সা চেহারা, হাইটে শর্ট। রৌনকের বুকের কাছে ঘুরঘুর করে ওর মাথাটা। ভালো লাগে রৌনকের। মেয়েটার স্বভাব মিষ্টি। বাড়ির অবস্থা খুব একটা ভালো না। বাবা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় বাড়ির ভেতরটা নড়বড়ে হয়ে গেছে। নন্দিনী এগিয়ে এসে ওর হাতের একটা বড়সড় মোবাইল ধরালো রৌনককে। এটা জমা করো, ট্রায়াল রুমে পড়েছিল। মোবাইল পেতেই একটু আগের কথাটা মনে পড়ে গেল। কাউন্টারের ড্রয়ারে মোবাইলটা রেখে লক করে দিল। সেই সময় সেই অল্প বয়সী মেয়েটি ছুটতে ছুটতে এসেছে। ওখানে নেই, কি করি বলুন তো? রৌনক জানে মোবাইলটা কোথায়, তবু মোবাইলের মালিকানা যাচাই না করে দেওয়া চলে না। বলল, মোবাইলের নাম্বারটা বলুন। মেয়েটি বলল। সেই নাম্বারে মলের ফোন থেকে ফোন করলো রৌনক। সঙ্গে সঙ্গে বেজে উঠল যোগাযোগ যন্ত্র। ড্রয়ার থেকে মোবাইল বের করে রৌনক দেখালো। দেখুন তো এটা কিনা। মেয়েটা মুখে হাত দিয়ে এক্সাইটমেন্টে যেন কেঁদেই ফেল। হুম, আমার এটা। মোবাইল হাতে পেয়ে মেয়েটি ধন্যবাদে প্লাবিত করলো রৌনককে। রৌনক বলল, আমাকে নয়, নন্দিনীকে থ্যাঙ্কস বলুন। মেয়েটি বিল পে করে বলল, নন্দিনীকে আমি তো চিনি না, তবে আপনি অতি অবশ্যই আমার হয়ে তাকে থ্যাঙ্কস বলবেন। রৌনক হাসল। মাঝে মাঝে নন্দিনীর পিছনে লাগতে বেশ মজাই লাগে। এবারে ফোন এপিসোড নিয়ে মাঝে মাঝে খেপানো যায়। বলবে মোবাইলের মালিক নন্দিনীর প্রেমে পাগল হয়ে গেছে। এবার এলেই বলেছে নন্দিনী বাড়ি নিয়ে গিয়ে তার মায়ের সঙ্গে আলাপ করাবে। বেজায় চড়বে নন্দিনী। আরও রাগলে যখন ওর ফর্সা মুখের দুগাল লাল হয়ে যায়, তখন খুব মজা লাগে রৌনকের। মেয়েটা চলে যেতে রৌনক টিফিন করবে ভাবছিল। তখন মনে পড়ল আজ বেরোবার সময় মা টিফিন দিতে পারেনি। জ্বর ছিল মায়ের, আর তাড়াহুড়োয় কিছু খাবারও কেনা হয়নি। তবে পাশের ব্র্যান্ডেড খাবারের দোকানগুলোতে ঢু মারবে। সস্তায় কি পেট ভরানো যাবে? মনে তো হয় না। তার চেয়ে এক প্যাকেট বিস্কুট কিনে নয় আজ কাজ চালাতে হবে। ভাবতে ভাবতে কাউন্টার থেকে বেরিয়েছে, তখনই নন্দিনী হাজির। ভর দুপুরে কোথায় চললে? ভাদ্র মাস, বাইরের রোদটা দেখলেই কেমন জ্বর জ্বর লাগে। বলল, টিফিন আনিনি ম্যাডাম, তাই খাওয়ার সন্ধানে বেরোচ্ছি। নন্দিনী ওর টিফিন বক্সটা এগিয়ে দিয়ে বলল, দেখো খেতে পারো কিনা, আলুর দম আর লুচি আছে। রৌনক উৎসাহ নিল। পারবো না মানে? কিন্তু তুমি? সকালে বাড়ি থেকে এত হেভি খাবার খেয়ে বেরিয়েছি যে এখনো পেটে জায়গা নেই। টিফিন হাতে নিয়ে খেতে শুরু করলো রৌনক। মারাত্মক খিদে পেয়েছিল, আর মুখের সামনে কে এমন উপাদেয় খাদ্য ধরলে কি লোভ সম্বরণ করা যায়? খেয়ে দিয়ে বেশ খানিকটা জল খেয়ে কাউন্টার সামলাতে এসেছে। এরপর একটু একটু করে ভিড় বাড়বে। তখনই হঠাৎ চোখ পড়ল কাচের দরজার দিকে। লাল রঙের শিফন শাড়ি পরে আঁচল উড়িয়ে কে ঢুকলো, যাকে দেখে কিছুক্ষণের জন্য যেন হার্টবিট বেড়ে গেল রৌনকের। বুকের ভেতর কুনকুনি ব্যথা। বিথি, কলেজের বিথি, যার জন্য একরকম পাগল ছিল রৌনক। আর কলেজের 3 বছর রৌনক ভাসিয়ে দিয়েছিল বিথির মোহজালে। বিথির পিছন পিছন ঘুরছে। ও দূরে টিউশন পড়তে যাবে, রৌনক সঙ্গে করে নিয়ে যাচ্ছে। কলেজ কামাই হলো, রৌনক নোটস বাড়ি বইয়ে পৌঁছে দিচ্ছে। পুজো, শপিং, কলেজ স্ট্রিটে বই কেনা, সব সময় হাজির রৌনক। বিথি বলতো,
আমি যখন বলবো তখনই তুই আমার কাছে ছুটে আসবি তো? রৌনক মাথা দুলিয়ে বলতো। এনি টাইম মাই লাভ। বিথি গলা জড়িয়ে রৌনকের গালে চুমু খেত। তোকে সব সময় পাশে চাই। সন্ধ্যার সেই দিনটা তো আজও স্পষ্ট রৌনকের চোখের সামনে। শ্রাবণ মাসের মাঝামাঝি, আকাশ যেন রাস্তার বুকে নেমে এসেছে। এসকে স্যারের বাড়ি থেকে ফিরছিল বিথি আর রৌনক। হঠাৎই ঝমঝমিয়ে নেমে এলো বৃষ্টি। এসকে স্যারের বাড়ি থেকে বেরিয়ে দুপাশে উঁচু উঁচু বাড়ির মাঝের একটা সরু গলিতে আটকে গিয়েছিল দুজনে। একটা স্যাঁতস্যাঁতে দোতলা বাড়ির পিছন দিকে অ্যাসবেস্টারের শেডের তলায় দাঁড়িয়েছিল। বিথির সালোয়ারটা ততক্ষণে বৃষ্টির জলে ভিজে চপচপ করছে। ভিজে জামার উপর পরিষ্কার ফুটে উঠেছিল বিথির শরীর, যেন আগুনের হলকা বয়ে গিয়েছিল রৌনকের শরীরে। ঠোঁট হাঁটায় তৃষ্ণার্ত, গলা শুকিয়ে এসেছিল। শরীরের কোলাহল থামাতে রৌনক নিজেকে সামলে পিছন ঘুরে দাঁড়িয়ে গিয়েছিল। তখনই তো আহ্বান পেয়েছিল বিথির কাছে। ওর হাত এসে পড়েছিল রৌনকের পিঠে। ফ্যাঁসফ্যাঁসে গলায় বিথি বলেছিল, ভালোবাসতে জানিস না? রৌনকের রক্তে সেই মুহূর্তে যেন আগুন বইছিল। সেদিন যদি রৌনক চাইতো অনেকটাই এগিয়ে যেতে পারত, কিন্তু বৃষ্টির ধারায় বিরাম লাগায় আর ওই দোতলা বাড়ির পিছন দিকের জানলা দিয়ে ময়লার প্যাকেট ছুঁড়ে ফেলায় হঠাৎ করে ভয় পেয়ে গিয়েছিল দুই তরুণ তরুণী। কিন্তু সেই সন্ধ্যেতে রৌনক এটুকু বুঝেছিল যে বিথি শুধু ওর, যে ওর কাছ থেকে যে যে আদর আদায় করে সে আর কার হবে। সে বছর কলেজের লাস্ট ইয়ার ছিল। রৌনক বিকম পাশ করে MBA করার কথা ভাবছে। বিথির সঙ্গে প্রায় বিকেলের দিকে দেখা হতো। বসন্তের এক অপরাহ্নে বিথি দেখা করতে এলো পুরানো ক্লাব ঘরের সামনের পার্কটায়। তখন খুব চাপে দিন যাচ্ছে রৌনকের। বাবা বলে দিয়েছে, যা করবে নিজে চাকরি করে করো। MBA পড়াবার মতন টাকা নেই। আমার যা রোজগার করেছি তাতে আমাদের কষ্টে শেষ্টে চালাতে হবে, তারপর দিদির বিয়ে দিতে হবে। রৌনক ভাবছিল তবে যে কোনো একটা চাকরিতে ঢুকে পাশে ম্যানেজমেন্টের কোনো কোর্স করবে। নিজের পায়ে দাঁড়াতে গেলে এখন লম্বা পথ পায়ে হেঁটে পার করতে হবে রৌনককে। প্রখর রোদে কাপা ছায়ার মতোই জীবন রোদে কাঁপছিল রৌনকের ভবিষ্যৎ। অনিশ্চিত ক্যারিয়ার আর আবছা পরিকল্পনা নিয়ে যখন ঝিম ধরে বসেছিল, অপেক্ষা করছিল বিথির। মন চাইছিল বিথির সঙ্গে প্রাণ খুলে কথা বলতে, কিন্তু বিথি এলো না। পরপর 3-4 দিনেও যখন বিথি এলো না আর বিথিকে ফোন মেসেজও পাওয়া গেল না, তখন চিন্তা হয়েছিল রৌনকের, মেয়েটার অসুখ বিসুখ কিছু করলো না তো। বাড়ি গিয়ে জানলো বিথি কলকাতাতে নেই। কোথায় গেছে ওর বাড়ির লোক পরিষ্কার করে বলল না। পরপর কয়েক মাস ঘোরার পর বৈশাখের এক সকালেই বিথিদের বাড়ির কাছে যেতে দেখে ওদের ছাদে প্যান্ডেল হচ্ছে। রাস্তা দিয়ে একটা কামিন গোছের মহিলা যাচ্ছিল। তাকে ধরে জিজ্ঞেস করতে জেনেছিল ও বাড়ির মেয়ে বিথিদির বিয়ে। ছেলে খুব বড় লোক। বিথি দিদির ভাগ্য ফিরে গেল। রৌনকের যেন বিশ্বাস হয়নি। অন্যমনস্কভাবে এগিয়ে গিয়েছিল ওদের বাড়ির দিকে, আর হঠাৎই চোখ পড়েছিল ওদের বাড়ির জানালাতে। বিথি জানালার সামনেই দাঁড়িয়েছিল। রৌনকের সঙ্গে হঠাৎই চোখাচোখি হতে জানালার কপাট বন্ধ করে দিয়েছিল। খুব নির্মমভাবেই বন্ধ করেছিল কপাট, যেন বোঝাতে চাইছিল, আমার এই শুভক্ষণে এই অশুভ ছায়া কেন। বুকে জোর ধাক্কা খেয়েছিল রৌনক। ফিরে এসেছিল বাড়ি, তবে ওই বুকের ব্যথাটা মাঝে মাঝে পুরনো রোগের মতন চারা দিয়ে ওঠে। আনন্দে বিষাদে উপেক্ষায় মনে পড়িয়ে দেয় সেদিনের বিথির জানালা বন্ধ করাটা, ওভাবে চুপিসারে আরেকজনের সঙ্গে মালা বদল করাটা। ব্যথা করে, বুকে বড় ব্যথা করে সেসব ভাবলে। তবু তো ভুলে থাকে, ভোলার চেষ্টা করে, কিন্তু চোখের সামনে ফেলে আসা অতীত চলে এলে কি ভুলে থাকা যায়? বিথির সঙ্গে জিন্স আর সাদা টি-শার্ট পরা এক ভদ্রলোকটিকে দেখে বোঝা যাচ্ছে বিথির স্বামী হবে। দেখে মনে হচ্ছে বিথির সঙ্গে বয়সের বেশ ফারাক আছে, কিন্তু চেহারায় ঐশ্বর্যের প্রতাপ আর ক্ষমতার দম্ভ স্পষ্ট। ওরা দোতলায় সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রৌনকের চোখও ওদেরই অনুসরণ করছিল। এক বিচিত্র মোহে আর অপ্রতিরোধ্য আকর্ষণের তাড়নায় দোতলায় উঠে এলো রৌনক। দেখে হেসে হেসে ড্রেস দেখছে বিথি। রৌনকের হঠাৎই মনে হলো, বিথি কি জানে রৌনক এই মলে আছে? রৌনককে দেখতে এসেছে না দেখাতে এসেছে? কোনো কি উদ্দেশ্য নিয়ে এসেছে বিথি? আর তখনই মনে হলো, রৌনক এত বোকা কেন? বিথির যাই উদ্দেশ্য থাকুক, তাতে রৌনক এত বিচলিত হচ্ছে কেন? নন্দিনী ওদের ড্রেস দেখাচ্ছিল। বিথি কেমন যেন নকল আহ্লাদিপানায় মেতেছে। নন্দিনীকে পাত্তাই দিচ্ছে না। নন্দিনী সমানে ম্যাম ম্যাম করে চলেছে। দেখতে মোটেই ভালো লাগছিল না রৌনকের।
মনে হচ্ছিল আজ দিনটাই খারাপ, বাড়ি ফিরতে পারলে যেন শান্তি পেত। কবজি ঘড়িতে তাকিয়ে দেখে এখন 7টা বাজে। বাড়ি ফিরতে ঢের দেরি। কিছুক্ষণ দাঁড়িয়ে নিচে নেমে এলো রওনক। কাউন্টারে ঢুকেছে। পরপর 3টে কাউন্টারে লোক বিল দেওয়ার লাইনে দাঁড়িয়ে। রওনকের ডিউটি সামলাচ্ছিল অভিরূপ। রওনক যেতে ও বেরিয়ে এলো। রওনক বিল কাউন্টার সামলাচ্ছে। কয়েকজনকে ছাড়তেই চোখ পড়ল দুজন মেয়ের পিছনে দাঁড়িয়ে বিথি আর বিথির বর। বিথি হাসিতে গলে গলে পড়ছে। চোখ ঘুরিয়ে দেখছে ওর পাশে সুদীর্ঘ লোকটাকে। মাঝে মাঝে কিছু যেন বলছে। রওনকের বুকের ভেতরটা হু হু করছিল। পুরনো ক্ষতে ছুরি চালাবার মতন ব্যথা করছিল বুকের ভেতরটা। কাউন্টারের সামনে এসে প্লাস্টিকের প্যাকেটটা রাখতে যেন শুকিয়ে গেল বিথির মুখটা। এতক্ষণ এতটাই মত্ত ছিল যে রওনককে খেয়ালই করেনি। এখন যেন হুঁশ ফিরেছে। আচমকাই মুখে আধার নেমেছে। সেই সময় কাউন্টারে এলো নন্দিনী। গলা খাদে নামিয়ে বলল, আমার টিফিন বক্সটা কই? আমার ডিউটি শেষ, এবার বাড়ি ফিরব। নন্দিনীর গলার স্বরে কি যে আন্তরিকতা ছিল। রওনকের মনে হলো ব্যথা বুকের ঘায়ের উপর যেন ওষুধের প্রলেপ পড়ল। বলল, আজ আমি তোমায় পৌঁছে দেবো, একটু দাঁড়াও, আমি ব্রেক নিয়ে নিচ্ছি। কিন্তু নো কিন্তু, হেসে বলল রওনক। বিথির মুখ দেখে মনে হলো ভিতর ভেতর যেন উপহাস করছে। রওনক বলল, কার্ড না ক্যাশ ম্যাম? বিথি কাজ ঝাঁকিয়ে বলল, ক্যাশ। তারপরে পিছনে দাঁড়ানো লোকটার দিকে তাকিয়ে ইশারায় টাকা দিতে বলে হঠাৎ নিজের গলায় হাত দিয়ে আটকে উঠল বিথি। এই, আমার চেনটা কোথায় পড়লো? এ বাবা, ডায়মন্ড পেন্ডেন্ট ছিল, কোথায় পড়লো? বিথি এদিক ওদিক তাকাচ্ছে। সকালের ঘটনাটা মনে পড়ায় রওনক জিজ্ঞাসা চোখে তাকালো নন্দিনীর দিকে। নন্দিনী মাথা নাড়ালো। এই চোখের ভাষার কথা চোখ এড়ালো না বিথির। ও মনে করলো বুঝি চেন হারানোর পিছনে রওনক আর ওই গোলগাল ফর্সা মেয়েটারই কারসাজি আছে। চোখ পাকিয়ে বলল, এই এই মেয়েটাই তো আমার সঙ্গে ঘুরছিল। এই জানবে কোথায় আছে আমার চেনটা। আশেপাশের লোক ঘুরে ঘুরে দেখছে। অন্য স্টাফরাও এগিয়ে এসেছে। বিথির বর গলা চড়ালো, কি বলছে কি আমার মিসেস? আপনাদের এমপ্লয়িরা বিশ্বস্ত নয়? আমি এই ব্রাঞ্চের ওনারের সঙ্গে কথা বলবো। হু ইজ দ্য ফ্লোর ম্যানেজার? কে সে? কোথায় সে? মলে সে এত দামি জিনিস চুরি হয়ে যাচ্ছে, এবার তো পুলিশ ডাকতে হয়। লোকজনের গুনগুন বাড়ছে। বিথি কাঁদো কাঁদো গলায় বলছে, এই তো, ওটা তুমি ফার্স্ট অ্যানিভার্সারিতে দিয়েছিলে। ঠিক করে রাখো না কেন? লোকটা ধমকালো। স্বভাবে যে বদমেজাজি, তা ধমকানোর ধরনটা দেখে বোঝাই যাচ্ছিল। ফ্লোর ম্যানেজারটা ছুটে এলো। লোকটা তাকে এক হাত নিচ্ছে। সেও ছেড়ে দেওয়ার লোক নয়। তার কর্মীরা যে যথেষ্ট বিশ্বাসী সে বিষয়ে সে অনড়। এটা ব্র্যান্ডের নাম নিয়ে প্রশ্ন উঠছে। বিথি বলল, আপনারা ওই মেয়েটিকে একবার জেরা করেই দেখুন না। ম্যানেজার বিরক্ত হচ্ছিল। আশেপাশের লোকজনের কৌতূহল বাড়ছিল। সেই সময় মলে ঢুকলো সকালের অল্প বয়সী মেয়েটি, হাতে বড় একটা ক্যাডবেরি। কাউন্টারে এসে রওনককে বলল, আচ্ছা, আপনাদের নন্দিনীকে কোথায় পাবো বলুন তো? রওনক বিরক্ত হলো। নন্দিনীকে প্রোটেক্ট করার জন্যই বলল। কেন বলুন তো? মেয়েটি হাতের ক্যাডবেরি রওনকের দিকে বাড়িয়ে দিল। ওকে দিয়ে দেবেন প্লিজ। ও যা করেছে তার জন্য এটা একটা থ্যাঙ্কস গিভিং গিফট। রওনক বলল, আমার সঙ্গে আসুন। মেয়েটিকে সঙ্গে নিয়ে বিথিদের বর্ষার কেন্দ্রে এনে ফ্লোর ম্যানেজারকে বলল, স্যার, এই ম্যাডামের সকালে ফোন হারিয়ে গিয়েছিল। নন্দিনী তা পেয়ে যত্ন করে তুলে রাখে। উনি এখন সেজন্য ধন্যবাদ জানাতে এসেছেন। ফ্লোর ম্যানেজার বলল, দেখলেন তো আমাদের এই এমপ্লয়ীদের অনেস্টি? বিথির বর কিছু বলতে যাচ্ছিল, তখন মেয়েটি বলল, যদি এখানে আপনার জিনিস পড়ে আর কোনো এমপ্লয়ের চোখে পড়ে তবে নিশ্চিত পাবেন, কিন্তু কত রকম লোকজন আসছে, তাদের হাতে পড়লে কি পাবেন? রওনককে ক্যাডবেরিটা দিয়ে মেয়েটি চলে গেল। বিথির বর চোখ মুখ কুঁচকে রইল। দেখে মনে হচ্ছিল পারে তো বিথিকে চিবিয়ে খায়। মুখে কিছু না বললেও ভিতর ভিতর গজগজ করছে। বিল মিটিয়ে ওরা চলে গেল। নন্দিনী লম্বা শ্বাস ফেলে বলল, উফ, এক একদিন কি সব যে উটকো পাবলিক এসে ভিড় করে। রওনকের হাসি পেল কথাটা শুনে। এই উটকো পাবলিক এতদিন রওনকের বুকের ভিতর ভাঙা কাজ রোগড়ে গেছে। আর কোনোদিনও না সারার ব্যথা বুকে রয়ে গেছে রওনক। আজ যেন ব্যথাটা গায়েব হয়ে গেল হুশ করে। কারো মন্ত্র বলে, কার জাদুবিদ্যায় তা জানে না রওনক। শুধু বুঝতে পারছিল বুকে ব্যথাটা নেই। বিল কাউন্টার থেকে বেরিয়ে ফ্লোর ম্যানেজারকে বলে ছুটি নিয়ে নিল রওনক। মল থেকে বেরোলো নন্দিনীর সঙ্গে। কিছুটা যেতেই হঠাৎ দমকা হওয়া ধুলোবালি বয়ে গায়ে মুখে আছড়ে পড়ল। রাস্তার ধুলোবালি প্লাস্টিক পাক খেয়ে উপড়ে উঠছে। নন্দিনীর হাত ধরে ছুট লাগালো রওনক। বড় বড় বৃষ্টির ফোঁটা গায়ে পড়তে শুরু করেছে। মাথায় ব্যাগটা রেখে দৌড়াচ্ছে নন্দিনী। ওর হাত ধরে রয়েছে রওনক। একটা সময় নন্দিনীর হাত টেনে বলল, নন্দিনী, ভিজবে? অসুখ করবে যে।
নন্দিনী চিন্তায় পড়ল। নন্দিনীর দুহাত রৌনক নিজের মুঠিতে নিল। আমি যদি বলি তোমাকে কোনোদিন অসুখে রাখবো না? নন্দিনী দু চোখে অবাক হওয়ার প্রতিক্রিয়া। রৌনক বলল, যখনই আমি টিফিন আনি না তখনই তোমার খিদে থাকে না। এ কি আমি বুঝি না নন্দিনী? নন্দিনী চোখ ছলছল করছিল। ওর আরো কাছে এলো রৌনক। কতটা ভালোবাসো আমাকে? কেঁদে ফেলল নন্দিনী। রৌনক, রৌনক, তোমাকে যে খুব ভালোবাসি আমি, কোনোদিনও বলতে পারবো এ তো ভাবিনি। শহর জুড়ে বৃষ্টি নেমেছে, ভিজিয়ে দিচ্ছে সবকিছু। ভিজে গেছে রৌনক আর নন্দিনী। রৌনক নন্দিনীর হাত ধরে এগোলো। মন জানতে চাইছিল বারবার, তোর সঙ্গের মেয়েটাকে? হৃদযন্ত্র ধুকধুক করে জানান দিচ্ছিল, প্রেমিকা, প্রেমিকা, প্রেমিকা। শহরে বৃষ্টি আসার মতো রৌনকের জীবনে এসেছে ওর প্রেমিকা। এতদিন যার মোহে ছিল তাকে কি প্রেমিকা বলা চলে? না, সে ছিল কেবলই মোহ। তবে মোহবন্ধন ছিঁড়েছে এতদিনে, সঙ্গে যে বাস্তব চলেছে, রৌনকের প্রেমিকা। এর চেয়ে বড় সত্য রৌনকের জীবনে আর কি হতে পারে? রৌনক সত্যিকারের সত্যকে খুঁজে পেয়েছে। শেষ হলো আজকের গল্প প্রেমিকা। কলমে রিমা বিশ্বাস। গল্পটি সংগৃহীত